কেয়া কোথায়? অর্ষা কাঁদছিল। ভাইয়ের এহেন প্রশ্ন শুনে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে। কেয়া কোথায় সেটা তো ওর জানার কথা নয়। সে থতমত খেয়ে বলে, আমি কিভাবে জানবো? কেয়ার সাথে লাস্ট তুই কথা বলেছিলি, তুই ছিলি ওর সাথে। বল কোথায় গিয়েছে? রুহুল রেগে গিয়ে জিজ্ঞেস করে। অর্ষা কাঁদতে কাঁদতে কাকুতি মিনতি করে বলে, ভাই বিশ্বাস করো, আমি সত্যিই জানি না। জানি না বললে তো শুনবো না। ও কোথায় গেছে? পালিয়েছে? সত্যি করে আমায় বল, কার সাথে পালিয়েছে? আমি জানি না। রুহুল এবার সজোরে একটা থাপ্পড় দিয়ে বলে, তুই সব জানিস, তুই ওকে পালাতে সাহায্য করেছিস। অর্ষা মাথা নত করে দাঁড়িয়ে কাঁদতে থাকে। রুহুল রাগে হিদাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। একটু থেমে দম নিয়ে বলে, তুই যখন ওকে পালাতে সাহায্যই করেছিস, তখন ওর বদলে বিয়েটা তুই করবি। অর্ষা চমকে তাকায়, কাঁদতে কাঁদতেই বলে, আমি কেন ওনাকে বিয়ে করব? আমি বিয়ে করব না। তোর কোনো কথাই শুনছি না। তোর সাথে এখন আনাফের বিয়ে হবে। রুহুল জহির চৌধুরীকে ফোন করার পূর্বেই তিনি খবর পেয়ে ছুটে এসেছেন। হন্তদন্ত হয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে বলেন, কি হয়েছে? রুহুল অপরাধীর মতো মাথা নত করে বলে, কি থেকে কি হয়ে গেল বুঝতে পারিনি আঙ্কেল। কে যে চলে গেল, কোথায় চলে গেল কিছুই জানি না আমি। ও এমন কিছু করবে সত্যি বুঝতে পারিনি। জহির চৌধুরী কি বলবেন বুঝতে পারছেন না। তিনি বিমর্ষ হয়ে বললেন, তুমি কি বুঝতে পারছো রাহুল? এটা শুধু বিয়ে নয়, আমার মান সম্মানের বিষয়। আমার বড় ছেলের বিয়ে, কত আত্মীয় স্বজন, অনুষ্ঠান আয়োজন সবকিছু ভেস্তে যাবে। মান সম্মান কি ফিরিয়ে আনা যাবে? কিছু হবে না আঙ্কেল। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার বোনকে আমি আনাফের সাথে তুলে দিতে চাই। ওকে তো আপনারা আরও ভালো করে চেনেন, নতুন করে ওকে তো আর চিনতে হবে না। তিনি চিহ্নিত হয়ে অর্ষার দিকে তাকিয়ে বললেন, কিন্তু অর্ষা কি রাজি হবে? ও রাজি, কোনো সমস্যা নেই। আহনাব মানবে তো? কেয়া পালিয়েছে শুনে তো তোমার আন্টির মাথা নষ্ট হয়ে গেছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। আহনাফের কানেও কথাটা চলে গেছে। তো আমার ছেলে কতটা ইন্ট্রোভার্ট, গম্ভীর হয়ে আছে, কোনো প্রতিক্রিয়া এখনো দেখায়নি। অর্ষার কথা আমেনাকে আমিও বলেছিলাম। তোমরা কি বলো? না জেনে আহনাফকে কিছু বলতে বারণ করেছি। আপনি আনাফকে মানান, আমরা অশাকে নিয়ে আসছি। কেয়া পালিয়েছে শুনে আহনাফ নিশ্চুপ হয়ে যায়। সে কষ্ট পেয়েছে, অপমানিত হয়েছে। বিয়ে না করে এভাবে যদি চলেই যাবে তবে আগেই কেন না করলো না? কেন বিয়েতে রাজি হয়ে শেষমেশ এভাবে তাকে এবং তার পরিবারকে সকলের সামনে অপদস্থ করলো? এক ধাক্কা সামলাতে না সামলাতেই আরেক ধাক্কা খেল যখন বাবা এসে কেয়ার বদলে অর্ষার সাথে বিয়ের কথা বললেন। আহনাফ সঙ্গে সঙ্গে প্রস্তাব নাকচ করেছে। সে এই বিয়ে করতে রাজি নয় কোনোভাবেই। যখন আহনাফকে মানানো যাচ্ছিল না তখন জহির চৌধুরী বললেন, এখন বাবা হয়ে কি আমি তোর পা ধরবো বল? কেয়া পালিয়েছে, এই খবরটা অলরেডি রটে গেছে। কেয়ার বদলে অর্ষার সাথে বিয়ে হবে, এটা এখন এক কান থেকে আরেক কানে চলে গেছে। এখন তুই যদি অর্ষাকে বিয়ে না করিস, বুঝতে পারছিস কি অবস্থা হবে? আমার মান সম্মান তো নষ্ট হবেই, সাথে অর্ষারও। অযথা তোমরা নির্দোষ মেয়েটাকে কেন শাস্তি দিচ্ছ বলো তো? আমরা কিছু করিনি, ওর ভাই ভাবি বলেছে, অর্ষাও রাজি। বাবা শুধু তুই রাজি হয়ে যা। বাবা মা ও আত্মীয় স্বজন এবং অর্ষার সম্মানের কথা ভেবে আহনাফ বিয়েতে রাজি হয়ে যায়। কেয়ার বদলে বউ সেজে এখন বসে আছে অর্ষা। পাথরের মূর্তির মতো হয়ে আছে, শুধু চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। কমিউনিটি সেন্টারে সবাই থাকলেও আহিল নেই। গ্যাঞ্জাম পার্টি আফরিনকে জিজ্ঞেস করে জানতে পারলো ছোট ফুপি কানাডা থেকে সরাসরি এখানে আসবে, তাই আহিল ওদেরকে রিসিভ করতে গেছে। ওর জন্য আর অপেক্ষা করা গেল না, বিয়েটা হয়ে যায় অনাকাঙ্ক্ষিতভাবে। অসংখ্য উজ্জ্বল জ্যোতির মাঝে থেকেও চারদিকে ঘোরতর সরবরি দেখছে অর্ষা। নিকষ কালো আধারে যেন পুরো কমিউনিটি সেন্টার ছেয়ে আছে। হইচই কথাবার্তা তার কর্ণগহ্বরে পৌঁছালেও মস্তিষ্ক আহরণ করতে পারছে না। আকস্মাৎ জীবন নামের অধ্যায়টি যে এমনভাবে পরিবর্তন হয়ে যাবে সেটা তো সে কল্পনাতেও ভাবেনি। তার অসার মস্তিষ্ক একটু বিশ্রাম চাইছে, একলা থাকার আর্জি করছে। তবে অর্ষার এসব মুখ ফুটে বলার অবকাশ নেই। লম্বা ঘোমটার আড়াল থেকেই সে কিছুটা মাথা উঁচু করে তাকায়। সামনে অনেক মানুষজন থাকলেও তার দৃষ্টি গিয়ে আটকায় গ্যাঞ্জাম পার্টির সদস্যদের দিকে। ওদের অসহায় করুণ দৃষ্টি অর্ষার ওপরেই যে স্থির ও নিবন্ধ তা বুঝতে একটুও বেগ পেতে হয় না তাকে।
টুপ করে কয়েক ফোঁটা অশ্রু তার গাল বেয়ে চিবুকে এসে ঢোকে। হাতের টিস্যু দ্বারা অশ্রু মোছার বৃথা চেষ্টা বেশ কয়েকবার করেছে, লাভ হয়নি। চোখের পানি আজ ফুরাচ্ছে না, বারবার অশ্রুপূর্ণ হয়ে যাচ্ছে তার আখিদ্বয়। অনাকাঙ্ক্ষিত সব কিছু আনন্দের হয় না, সুখের হয় না, অন্তত অর্শাব্দ বাস্তবতা এবং নিজের জীবন দিয়েই সেটা উপলব্ধি করতে পারছে। তার অবচেতন মন আহিলকে খুঁজছে। ও কেন নেই বিয়েতে? অর্ষার নানাবিধ ভাবনার মাঝে আফরিন এসে পাশে দাঁড়ায়। একটু ঝুঁকে অর্ষার কানের কাছে বলে, খিদে পাইনি, খাবে চলো। অর্ষার ঠোঁট ভেঙে কান্না পাচ্ছে। কথা বলতে গিয়ে টের পায় তার কণ্ঠ রোধ হয়ে রয়েছে। সে মুখে কিছু বলতে পারল না, শুধু দুপাশে মাথা নাড়িয়ে বুঝে দিল খাবে না। আফরিন জোর করার সাহস পেল না। মেয়ে হওয়ার সুবাদে অর্ষার জায়গায় সে নিজেকে একবার কল্পনা করেছিল। এমন অপ্রত্যাশিতভাবে যদি তার বিয়ে হতো তাহলে সেও মানতে পারত না। তবে সে জানে তার ভাই কোনো অংশে কম নয়, যে কোনো মেয়েই ভাগ্যবতী হবে তার ভাইকে স্বামী হিসেবে পেলে। কিন্তু তবুও প্রতিটি মেয়েরই তো বিয়ে নিয়ে আলাদা শখ, স্বপ্ন, ইচ্ছে থাকে। অর্ষার হয়তো ছিল। অর্ষার চেয়ে তার বেশি কষ্ট লাগছে ভাইয়ের জন্য। পছন্দ করা মানুষটা এভাবে ঠকিয়ে গেল। এই মুহূর্তে তার সব রাগ গিয়ে পড়ছে কেয়ার উপর। বিয়ে সম্পন্ন হওয়ার পর যতটা আনন্দ, নাচ গান, হই হুল্লোড় হওয়ার কথা ছিল ততটা না হলেও কম হয়নি। তবে যেই দুটো মানুষকে ঘিরে এত আয়োজন, তারাই শুধু নীরব নিশ্চুপ থেকে গেছে। বিয়ের আনন্দ নিতে পারেনি। একজন কান্নাকাটি করে হলেও নিজের দুঃখ প্রকাশ করতে পেরেছে। কিন্তু আহনাফ, সে তো মুখ ফুটে বলা দূরে থাক, কাউকে মনের কষ্টটাই বোঝাতে পারছে না। আহিল ফুপিকে নিয়ে কমিউনিটি সেন্টারে উপস্থিত হয়। তখন ওর কাজিনরা নাচছিল, চারদিকে শুধু গানের শব্দ। একপাশে গ্যাঞ্জাম পার্টিকে দাঁড়িয়ে থাকতে দেখেও সেদিকে যায়। জহির চৌধুরী বোনকে অন্যদিকে নিয়ে যায়। কিরে, তোদের মুখটা এমন ফাটা বেলুনের মতন লাগছে কেন? খেতে দেয়নি নাকি তোদের? পাঞ্জাবির কলার পেছনের দিকে টেনে কথাগুলো বলল আহিল। যা গরম পড়ছে আজকে। খেতে দেবে না কেন? বিয়ের আগেই খেয়েছি আমরা। তোরা যা পেটু সেটা আমি জানি, কিন্তু তুই মুখ গোমরা করে রেখেছিস কেন? তোরও বিয়ে হবে, কাঁদিস না। বিয়ের আগেই যে খেয়ে বসে আসিস, এখন কি আমি একা একা খাবো? ওরা একজন আরেকজনের দিকে মুখ চাওয়াচাই করে বলল, তোকে ছাড়াই বিয়ে হয়ে গেছে, তুই জানিস? আব্বু ফুপুকে ফোন করেছিল, কি সমস্যা নাকি হয়েছে, তাই বিয়েটা তাড়াতাড়ি হওয়া দরকার। পরে ফুপিও বলল সমস্যা নেই, বিয়ে যেন দিয়ে দেয়। পৌঁছে তারা কি হয়েছে পরে শুনবে। কিন্তু কি সমস্যা হয়েছিল বলতো? একটু থেমে আশেপাশে তাকিয়ে বলল, বাই দ্য ওয়ে, অর্ষা কোথায়? এবার সকলের মুখ পাংশুবর্ণ ধারণ করে। কি বলবে এখন তারা? ওর প্রাণপ্রিয় বান্ধবীর ওরই অনুপস্থিতিতে বিয়ে হয়ে গেছে। কি হলো, অর্ষা কোথায়? সকলের মুখোপায় দেখে ফের প্রশ্নটি করল আহিল। সে সময় আফরিন সেখানে এসে উপস্থিত হয়। আহিলের হাত ধরে বলে, আমার সাথে আয়, কথা আছে। কোথায় যাব? এখানেই বল। এখানে অনেক শব্দ, আমার সাথে আয়। আহিল বন্ধুদের দিকে একবার তাকিয়ে আফরিনের সাথে একটু দূরে যায়। একপাশে দাঁড়িয়ে বলে, বল, কি বলবি? বিরাট সমস্যা হয়ে গেছে। সমস্যা কিছু হয়েছে শুনেছি, কিন্তু কি সমস্যা হয়েছে? কেয়া পালিয়েছে। আহিলের মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে আসে, হোয়াট? হ্যাঁ, কমিউনিটি সেন্টারে আসার কিছুক্ষণ আগে বাড়ি থেকে পালিয়েছে। তাহলে ভাইয়ের পাশে ঘুমটা দেওয়া মেয়েটাকে? অর্ষা? আহিল বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে বোনের দিকে। বিশ্বাস হচ্ছে না। সে একটু হাসার চেষ্টা করে বলে, তোরা কি আমার সাথে প্র্যাঙ্ক করছিস? আফরিন হতাশ হয়ে আহিলের দিকে তাকিয়ে থাকে, বিমর্ষ হয়ে বলে, না সোনা। ধুর, মজা করছিস তোরা। অর্ষা কখনো আমাদের গ্যাঞ্জাম পার্টি কাউকে ছাড়া বিয়েই করবে না, আর আমার অনুপস্থিতিতে ও বিয়ে করবে? অসম্ভব। প্র্যাঙ্ক করবি বলে কি আপু অত বড় ঘোমটা দিয়ে রেখেছে, তাই না? তারা তোদের মজা আমি বের করছি। বলে আহিল স্ট্রেচের দিকে এগিয়ে যায়। আহনাফের গম্ভীর মুখ দেখেও সে কিছু আন্দাজ করতে পারছে না। ভাইও কি এই প্রাঙ্কের সাথে সামিল? আহিল সরাসরি বলল, এই কি আপু, থুকু ভাবি, ঘোমটাটা সরাও তো। ঘোমটার আড়াল থেকেই আহিলকে দেখে অর্ষার কান্নার গতি আরও বেড়ে যায়। আহিল বলে, আর ঢং করতে হবে না, ঘোমটাটাও সরাও বলছি। এখন কিন্তু আমি তোমার সম্পর্কে বিয়াই লাগি না, দেবরও লাগি। ঘোমটা ওঠাবে নাকি আমিই সরাবো?
অর্ষা যেভাবে বসেছিল সেভাবেই বসে রইল। কিছুটা দূরে আহিলের বাবা মা কুসুম আর রুহুল আমিন অপ্রস্তুতভাবে এদিকেই তাকিয়েছিল। সকলকে এমন দেখে আহিলের মনেও এবার একটু কুডাকা শুরু করে। সে ডান পাশে আফরিনের দিকে একটু তাকায়, এরপর চট করে একটানে অর্ষার ঘোমটা সরায়। নতজানু হয়ে বসে থাকা ক্রন্দনরত অর্ষাকে দেখে তার হাত পায়ের সঙ্গে দৃষ্টিও যেন অসাড় হয়ে যায় সাথে সাথে। জ্ঞানশূন্য দৃষ্টিতে সে তাকিয়ে থাকে পলকহীন। এভাবে তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে অর্ষা না জানিয়ে বিয়ে করে ফেলল। সে কোনো রকম সিন ক্রিয়েট করলো না, ঘোমটা যেভাবে ছিল সেভাবেই রাখলো। সকলকে অবাক করে দিয়ে হাসলো সে। আফরিন বলল, আপু, ক্ষুধা লাগছে আমার। আহনাফ যেমন নির্বিকার ছিল তেমনই রইল, আহিলের দিকেও তাকালো না একবার। শুধু অর্ষাই অবাক হয়ে ঘোমটার আড়ালে তাকিয়ে রইল। আহিল এত স্বাভাবিক কেন? তাহলে কি আহিলও জানতো কেয়ার বদলে অর্ষার সাথে বিয়ে হচ্ছে? জেনেও আহিল ওকে সাপোর্ট করলো না? আহিলের কথা শুনে আফরিন বিস্মিত হলেও বিচলিত হলো না। ওকে নিয়ে যাওয়ার সময় গ্যাঞ্জাম পার্টিকেও ডেকে নিল। একটা অদ্ভুত বিষয়ও আফরিন খেয়াল করলো। সেটা হলো মানুষজনের আড়ালে যাওয়ার পর বন্ধু কিংবা আফরিন কারোর সাথেই কোনো কথা বলছে না, চুপচাপ খাচ্ছে শুধু। খাওয়া শেষ করে উঠে যাওয়ার সময় শুধু সকলের উদ্দেশ্যে বলল, অ্যাটলিস্ট একটা কল করেও তোরা আমার খবরটা জানাতে পারতি নাকি? সকলে ওর যাওয়ার পথে তাকিয়ে থাকে। সবকিছু চোখের পলকেই এত দ্রুত ঘটে গিয়েছিল যে আহিল যে বিয়েতে উপস্থিত নেই এটাই কারোর মস্তিষ্কে হানা দেয়নি তখন। বিদায়বেলায় অর্ষার ভাই কিংবা ভাবির জন্য এতটুকুও দুঃখ লাগেনি। শুধু তিয়াস আর কেয়ার জন্যই তার কষ্ট হয়েছে। কেয়ার ওপরও রয়েছে তার চাপা অভিমান। এভাবে না পালালেই কি হতো না? রুহুল আমিন এবং কুসুম অবশ্য অর্ষাকে জড়িয়ে ধরে একটু কান্নার অভিনয় করলো। অর্ষা তিয়াসকে কোলে নিয়ে অনেকক্ষণ কান্না করেছে। যখন গাড়িতে উঠছিল তখন তিয়াসও প্রচুর কান্নাকাটি শুরু করে দেয়। কুসুম অনেক চেষ্টা করেও ওর কান্না থামাতে পারে না। গ্যাঞ্জাম পার্টির সকলে গাড়ির কাছে এসে বলল, কাঁদিস না পাখি, আমরা কাল সকালেই তোর কাছে যাব, আর যা হয়েছে মেনে নে, তুই সুখী হবি ইনশাল্লাহ। অর্ষা প্রত্যুত্তরে কিছুই বলতে পারেনি, শুধু অঝোর ধারায় মাথা নত করে কেঁদেছিল। বাড়িতে পৌঁছে আহনাফ আর কোথাও দাঁড়ালো না, অর্ষাকে রেখেই নিচের রুমে চলে গেল। নিয়ম রক্ষার জন্য হলেও অর্ষাকে থেকে যেতে হলো। কত মানুষজন এসেছে অর্ষাকে দেখতে। অর্ষার মানসিক অবস্থা জহির চৌধুরী, আমিনা বেগম, আফরিন ওরা সবই বুঝতে পারছে। তাই জহির চৌধুরী স্ত্রীকে আড়ালে দূরে ডেকে নিয়ে বললে, অর্ষাকে ঘরে পাঠিয়ে দাও, অনেক ধকল গেছে মেয়েটার ওপর, মানসিক অবস্থাও ভালো না, এত ভিড়ের মধ্যে থাকলে আরো খারাপ লাগবে, ভিড় কমাও, যারা এসেছে মিষ্টি খাইয়ে পাঠিয়ে দাও, কাল যেন এসে বউ দেখে যায়। আমিনা বেগমও তাই করলেন। আফরিন গেল আহিলের রুমে। খাওয়ার শেষ করে আহিল চলে এসেছিল। রুমের দরজাও লক। আফরিন দরজায় নক করে বলে, আহিল দরজা খোল। ওপাশ থেকে দরজা না খুলেই আহিল জানতে চায়, কি দরকার? অর্ষাকে নিয়ে এসেছি, তুই আসবি না? বিয়ে যখন আমাকে ছাড়াই হয়ে গেছে তখন আমার ছাড়াই বাকি কাজ হয়ে যাবে। তুই যা এখান থেকে, বিরক্ত করিস না। আমাদের ভুল বুঝিস না ভাই, পরিস্থিতিটাই অন্যরকম ছিল। কি থেকে যে কি হয়ে গেল কারোর মাথায় কাজ করেনি তখন। আপু, তুই যাবি? আমার অনেক ক্লান্ত লাগছে, ঘুমাবো আমি। আহিলকে বোঝাতে এলেও আর কথা বাড়ালো না আফরিন। মেজাজ খারাপের সময় কিছু বললে তখন হিতে বিপরীত হয়ে যাবে। এর চেয়ে ভালো মাথা ঠান্ডা হোক আগে। অর্ষার পরনে আহনাফের দেওয়া সেই সবুজ শাড়িটা, কিছুক্ষণ আগে ভারী লেহেঙ্গাটা পাল্টে এই শাড়িটা পরেছে। সে অবশ্য ইচ্ছে করে শাড়িটা পরেনি, আফরিন পরিয়ে দিয়েছিল বলেই মুখ ফুটে কিছু বলেনি। সত্যি বলতে তার কথা বলার মতো মন মানসিকতা এতটুকুও অবশিষ্ট নেই আপাতত। তবে সে এতটুকু তো বুঝতেই পেরেছে কেন এত শাড়ি থাকতে আফরিন ওকে এই শাড়িটাই পরালো। কারণ শাড়িটা আহনাফের পছন্দ ছিল। দরজার পাশে চুপ করে দাঁড়িয়ে আছে সে। আফরিন আর কয়েকজন মেয়ে ওকে জোর জবরদস্তি করে এই ঘরে পাঠিয়ে দিল। আহনাফ ফুল দিয়ে সাজানো বিছানায় উপর হয়ে শুয়ে আছে। ঘুমিয়েছে কিনা ঠিক বোঝা যাচ্ছে না। অর্ষার ইচ্ছে করছে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে যেতে, কিন্তু কোথায় যাবে সে? আর থাকবেই বা কিভাবে এখানে? একটা ছেলের সাথে এক রুমে থাকবে, হোক ছেলেটি তার স্বামী। একসাথে থাকতে হলে যেই মানসিকতা প্রিপারেশন একটা মেয়ের প্রয়োজন হয় সেটা তো তার নেই।
তবে একবার ভেবেছিল আমিনা বেগমকে অনুরোধ করে বলবে যেন ওকে আফরিনের রুমে থাকতে দেয়। এর পূর্বেই আমিনা বেগম অদ্ভুত একটা কাণ্ড ঘটালো। অর্ষাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছিলেন, মা, আমি জানি তোমার সাথে হয়তো কাজটা অন্যায় হয়ে গেছে, তুমি হয়তো বিয়েতে রাজি ছিলে না, কিন্তু আল্লাহকে তো তুমি বিশ্বাস করো বলো। আল্লাহর উপর নিশ্চয়ই তোমার বিশ্বাস ভরসা রয়েছে। জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটাই যে শুধুমাত্র আল্লাহর হাতে আছে, এটা তো আমাদের অজানা নয় বলো। নয়তো তুমিই বলো, সব কিছু ঠিকঠাক হওয়ার পর কেয়া কেন পালাবে? আল্লাহ তোমার সাথে আহনাফের জুটি লিখে রেখেছিলেন বলেই যেভাবেই হোক বিয়েটা তোমার সাথে হয়ে গেছে। আমার ছেলেটা খারাপ নয় মা, ওকে তুমি গুছিয়ে নিও, একটু সামলে নিও, সম্পর্কটাকে সময় দিও মা। বড্ড চাপা স্বভাবের আমার ছেলেটা। এত কিছু শোনার পর অর্ষার আসলে তখন বলার মতো কিছু ছিল না, আর না ছিল প্রতিবাদ করার মতো কিছু। কি নিয়েই বা প্রতিবাদ করবে? তিনি তো কোনো কথাই মিথ্যা বলেননি। অর্ষার বুক চিরে ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সে আশেপাশে তাকিয়ে পুরো রুমটা দেখে। রুমের মাঝখানে খাট, বাম পাশে ওয়ার্ড্রোপের পাশেই ব্যালকনিতে যাওয়া দরজা, দরজার সাইডে জুতা রাখার র্যাক, সেখানে বিভিন্ন মডেলের জুতা রাখা, খাটের ডান পাশে টি টেবিল আর এক সিটের একটা সোফা, আর পাশে ড্রেসিং টেবিল, ঘরের দরজার পাশ দিয়ে রাখা আলমারি। এর আগেও সে অনেকবার এই ঘরে এসেছে, কিন্তু কে জানতো একদিন বউ হিসেবেই সে এই ঘরে আসবে। সে কি করে বুঝতে না পেরে রুমের ভেতর পায়চারি করা শুরু করে। তার পায়ে যে নুপুর ছিল সেই খেয়াল নেই। এত ধকলের মাঝে কি আর এসব খেয়াল থাকে? নুপুরের ঝুমঝুম আওয়াজে আহনাফের তন্দ্রাভাব কেটে যায়। সে ঘাড় বাঁকিয়ে এদিকে তাকায়, কিছুক্ষণ তাকিয়ে থাকে অর্ষার সাথে। এর আগে সে অনেক কথাই তো বলেছে, কিন্তু আজ প্রথম থেকে অর্ষার সঙ্গে কথা বলতে গিয়ে ভাবতে হচ্ছে যে কি বলবে। নিয়তি মানুষকে কোথায় এনে ঠেকায় ভাবতে ওষ্ঠে তাচ্ছিল্য হাসিটা ফুটে ওঠে। শ্লেষ তাচ্ছিল্য ভাগ্যের প্রতি নাকি নিজের প্রতি, সেটা বোঝাও বড্ড দেয়। আহনাফ দীর্ঘশ্বাস লুকিয়ে গুরু গম্ভীর কণ্ঠে বলল, এভাবে হাঁটছো কেন? আকস্মিক আহনাফের কণ্ঠ শুনে অর্ষা একটু চমকে যায়। পায়চারি বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে থাকে। আমতা আমতা করে বলল, না, মানে এমনি। শুয়ে পড়ো। কোথায় শোবো? আমার রুমে একটাই খাট, আমি যতটুকু জানি সবাই খাটেই ঘুমায়। থাকতে কোনো আপত্তি থাকলে অন্য রুমে গিয়ে ঘুমাও। অন্য রুমে কেউ থাকতে দিল না, এখানেই দিয়ে গেল। আহনাফ এবার আর দীর্ঘশ্বাস গোপন করতে পারল না। তার মন মেজাজ ভালো নেই, তবুও সে চাইছে স্বাভাবিক ব্যবহার করতে, কেননা এখানে তো অর্ষার কোনো দোষ নেই। তবে এ কথাও সত্য, অর্ষাকে দেখলেই কেয়ার কথা মনে পড়ে যাচ্ছে। সে দীর্ঘশ্বাস নিয়ে বলল, শোনো, আমি অনেক মুভি সিনেমা দেখেছি, অনেক গল্প এবং উপন্যাসের বইও পড়েছি, তাই আমি জানি তুমি কি ভাবছো। আমার যতটুকু ধারণা, তুমিও অল্প হলেও মুভি দেখেছ, গল্প উপন্যাসের বই পড়েছ। সেই মোতাবেক আমার ধারণা যদি মিথ্যে না হয়, তাহলে তুমি চাইছো ফ্লোরে কেউ ঘুমাবে, নয়তো সোফায়। তবে দুঃখের সাথে জানাচ্ছি, আমি এর কোনোটাই পারবো না। এতটুকু সোফা যেমন আমি শুতে পারবো না, তেমনই ফ্লোরে ঘুমানোর অভ্যাস আমার নেই। আই এম সরি। এজন্যই যে আমি কোনো স্যাক্রিফাইস করতে পারলাম না। খাটটা যথেষ্ট বড় আছে, 4 জন মানুষ অনায়াসে শোয়া যায়। তোমার আপত্তি হবে না, এতটুকু বিশ্বাস রাখো। ঘুমের মধ্যে কারো গায়ে হাত পা দেওয়ার স্বভাব আমার নেই। মনের কথাগুলো আহনাফ বুঝে ফেলেছে জেনে অর্ষা লজ্জায় মাথা তুলে তাকাতে পারছে না। কিন্তু সে কিভাবেই বা আহনাফের সাথে এক বিছানায় ঘুমাবে? যে ছেলের কেয়ার স্বামী হওয়ার কথা ছিল, সেই ছেলে এখন তার স্বামী। অর্ষা বিমর্ষ হয়ে বলল, আপনি অনেক রেগে আছেন তাই না? জানি আপনি কি আপুকে অনেক ভালোবাসতেন, কিন্তু আমি কি করতে পারতাম বলুন? আমার সত্যিই কিছু করা ছিল না, বিশ্বাস করুন। আমিও চাইনি বিয়েটা করতে। আহনাফ এতক্ষণ যেই রাগ জেরটুকু নিজের ভেতর লুকিয়ে রাখার অদম্য চেষ্টা করছিল, এবার আর কেয়ার নাম শুনে সেটা পারল না। সে অর্ষাকে ধমক দিয়ে বলল, ওই মেয়ের নাম নেবে না মুখে, আর কখনো যেন আমি ওর নাম না শুনি। ভালোবাসা এত সহজ? অর্ষা চমকে যায়। মুহূর্তেই কাজল টানা নেত্রে অশ্রু জমা হয়। ছলো ছলো দৃষ্টিতে সে আহনাফের দিকে তাকিয়ে থেকে বলে, আপনি এভাবে কেন কথা বলছেন? এর চেয়ে ভালো ব্যবহার তোমরা ডিজার্ভ করো না,
বিরক্ত লাগছে আমার। সত্যি আমি আর সহ্য করতে পারছি না। পরক্ষণে অশ্রুতে টইটুম্বর অর্ষার চোখ জোড়া দেখে আহনাফের রাগ দমন করার চেষ্টা করে। সে শীতল কণ্ঠে বলল, তোমার একটু ভুল হচ্ছে। ভালোবাসতাম না, ভালো লাগতো। ভালোবাসা এত সহজ নয়। তাহলে আপনি আমার সাথে কেন এমন ব্যবহার করছেন? কারণ তোমাকে দেখলেই আমার কেয়ার কথা বেশি বেশি মনে হয়। আমি সহ্য করতে পারি না। অর্ষা কান্না করে ফেলে। দুহাতে চোখের ও গালে লেপ্টে থাকা অশ্রু মুছে বলল, দুঃখিত, আপনি ঘুমান। আরে লাইট জ্বালানো থাকলে আমার ঘুম আসে না। অর্ষা গিয়ে লাইট বন্ধ করে সোফায় বসলো। আহনাফও কিছু বলল না। দুজনেই কিছুক্ষণ চুপচাপ ঘুটঘুটে আধার রুমটিতে বসে রইল। অর্ষা যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সেটা নিস্তব্ধ রুমে খুব সহজেই বোঝা যাচ্ছে। আহনাফেরই বা কী করার? সে তো পরিস্থিতির শিকার। অন্ধকারে একসময় দুজনের চোখ সয়ে আসে। দুজন দুজনকে দেখতে না পেলেও অবয়ব ঠিক বুঝতে পারছে। বারবার অর্ষাকে খাটে শুতে বললেও আহনাফের স্বভাব বিরুদ্ধ এই এগোতে লাগছে। এছাড়া অর্ষাও বিষয়টা খারাপভাবে নিতে পারে। তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আহনাফ চায় অর্ষা তার থেকে দূরে থাকুক। ততটাই দূরে থাকুক যতটা দূরে থাকলে তার কেয়ার কথা মনে পড়বে না, কেয়ার করা অপমানের কথা মনে পড়বে না। কেয়ার কথা মনে আসলেই রাগে জেদে তার চোয়াল শক্ত হয়ে ওঠে। বালিশে মাথা রেখে চুপচাপ রাগ নিয়ে শুয়ে থাকে সে। অপরদিকে সোফাতে পা তুলে গুটি গুটি হয়ে বসে থাকে অর্ষা। অর্ধেক রাত্রি কাটে হাঁটুতে মাথা ভর দিয়েই। শেষ সময় সে ওইভাবেই সোফায় ঘুমিয়ে পড়ে। ভাগ্য, সময়, পরিস্থিতি একদিন দুজনকে একসাথে রাখতে পারবে অথবা দূরে নিয়ে যেতে পারবে, তা এই অন্ধকারচ্ছন্ন রুমে থাকা মানবীর কেউই জানে না। চমৎকার ভোরের দর্শন মেলে ভোর সকালে। মাঝরাতে বৃষ্টি হয়েছিল, যার নিদর্শন রয়ে গেছে ভোরেও। সোফায় শোয়ার দরুন ঘুম তেমন একটা ভালো হয়নি অর্ষার, তবে সে ঘুমিয়েছে। শরীর আর দুচোখের পাতায় যখন ক্লান্তি থাকে, ঘুম তখন তার স্থান কাল পাত্র খোঁজে না। এতটুকু ঘুমাতে পারলেই তখন জগৎ শান্তি। রুমের মাঝে এখনও আবছা অন্ধকার। ঘুম ভাঙার পর কিছুক্ষণ থম মেরে স্থির হয়ে বসে থাকে অর্ষা। বারবার আল্লাহর কাছে দুহাত ধরেছে যেন গতকালের সকল ঘটনা তার স্বপ্ন হয় অথবা ভ্রম। সবটাই যে বাস্তব সেটা সে উপলব্ধি করতে পেরেছে মশার কামড় খেয়ে। ফজরের নামাজ পড়ার সময় এখনও আছে নাকি দেখা দরকার। দেয়াল ঘড়িটা যেই দিকে আছে সেদিকে এগিয়ে যায় সে। মুখটা কাছে নিয়ে সময় দেখার চেষ্টা করে। যাক, ভাগ্য ভালো, সময় আছে এখনও। সে চটজলদি ওয়াশরুমে চলে যায় অজু করার জন্য। অজু শেষ করে ঘরে এসে বিছানার দিকে তাকায়। আহনাফ এখনও ঘুমে বিভোর। এক মনে ভাবলো নামাজ পড়ার জন্য ডাকবে, আবার ভাবলো যদি রাগ করে। তাই সে সময় থাকতে নিজের নামাজটুকু আদায় করে নেয়। খুব স্বর্ণপণে বারান্দার দরজা খোলে। বৃষ্টির পানিতে বারান্দার ফ্লোর একদম টইটুম্বর। গ্রিলে লেগে আছে এখনো বিন্দু বিন্দু বৃষ্টির ফোঁটা। অর্ষার যেটা সবচেয়ে বেশি ভালো লাগতো তা হচ্ছে বারান্দায় থাকা অপরিচিতা ফুলের গাছ। নীল রঙের ফুলগুলো বৃষ্টি স্নাতে আরও মোহনীয় ও আকর্ষণীয় হয়ে রয়েছে। আহনাফ কালেভদ্রে বাংলাদেশে আসে, তবুও বারান্দায় কত গাছগাছালি। এতগুলো দেখাশোনা কে করে? আমিনা বেগম নয়তো রেনু আপা নিশ্চয়ই। সে এগিয়ে গিয়ে অপরিচিত ফুলকে ছুঁয়ে দিল। মনটা এখন একটু একটু ভালো হতে লাগছে। সে আকাশপানে তাকায়। আগে তার মন খারাপ হলেই সে আকাশের দিকে তাকিয়ে কথা বলতো। কি বলতো জানা নেই, অনেক কথাই বলতো। নিজের সুখ দুঃখ সব কিছু সে আকাশপানে তাকিয়ে আল্লাহকে বলতো। এতে বিশেষ উপকারিতা কী তা সে জানে না, কিন্তু মন ভালো হয় এর সাক্ষী সে নিজেই। ঘরের দরজার করাঘাতের শব্দ হচ্ছে, সঙ্গে অস্পষ্টভাবে কারো গলার স্বরও শোনা যাচ্ছে। সে দ্রুত পায়ে এগিয়ে যায় দরজা খুলতে। বাইরে আফরিন দাঁড়িয়ে আছে। অর্ষাকে দেখে মিষ্টি করে হেসে বলল, শুভ সকাল। শুভ সকাল। ফ্রেশ হয়েছো? হ্যাঁ। আফরিন অর্ষাকে একবার আগাগোড়া পরখ করে বলল, একেবারে গোসল করে শাড়ি পাল্টে ড্রয়িং রুমে আসো। চা খাবে? পাঠিয়ে দেব? চা খাবো না। আচ্ছা। বলে আফরিন ঘরে একটু উকি দিল। চাপা স্বরে অর্ষাকে বলল, ভাইয়া এখনো ঘুমোচ্ছে। অর্ষার উপর নিচ মাথা দুলালো। আচ্ছা, তুমি রেডি হয়ে নাও।
আফরিন চলে যাওয়ার পর দরজা চাপিয়ে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। অলসতা তার কোনো কালেই ছিল না, সে কাজ করতে সদা তৎপর। তবে আজ অলসতা যেন প্রতিটি অঙ্গে অঙ্গে মিশে আছে। সে অলস ভঙ্গিতে রুমের এক কোণে পড়ে থাকা লাগেজের কাছে যায়, শাড়ি বের করে সোফার উপর রাখে, পেটিকোট, ব্লাউজ আর ওড়নাটা নিয়ে চলে যায় ওয়াশরুমে গোসল করতে। আহনাফ ঘুম থেকে ওঠার আগেই গোসল সেরে শাড়িটা পরে ফেলতে হবে, কিন্তু বিধিবাম অর্ষা গোসল সেরে এসে দেখে আহনাফ বিছানায় নেই। তার মানে ঘুম থেকে উঠে গেছে, ঘরে তো নেই। সে দ্রুত শাড়ি পরার চেষ্টা করলো। শাড়ি পরার সময় আয়নায় দেখতে পেল আহনাফ বারান্দা থেকে রুমে আসছে। অর্জা লজ্জায় সংকোচে কাবু হলেও আহনাফ একবারও চোখ তুলে এদিকে তাকায়নি, সোজা ওয়াশরুমে চলে গেছে। অর্ষার বুক চিরে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসে। শাড়ি পরা শেষ করে চুল আঁচড়াচ্ছিল, ওই সময় আবার দরজায় নক করে কেউ। অর্ষা ভেতর থেকে বলল, দরজা খোলা আছে। সঙ্গে সঙ্গে হুড়মুড় করে ঘরে প্রবেশ করলো গ্যাঞ্জাম পার্টি। লামিয়া, রেশমি, জুই দৌড়ে এসে অর্ষাকে জড়িয়ে ধরে। অর্ষা কেঁদেই ফেলে। গতকাল থেকে যেই একাকিত্ব ফিল্টার হচ্ছিল, এতক্ষণে সেটা ঘুচল। লামিয়ার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, কাঁদিস কেন বোকা রানী? অর্ষা নীরবে শুধু কাঁদছেই। ওরা আবার ওকে জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলল, ওলে ময়না পাখিটা, জান বাবু কাঁদে না। তোদের ন্যাকামিতে কি ওর কান্না থামবে? দাঁড়া, আমি একটা কবিতা শোনাচ্ছি, তার আগে তোরা আমার সামনে থেকে সর। অর্ষার ডান হাতের আঙুল ধরে ওকে ঘোরাতে ঘোরাতে বলে, শুভ লগনে করিস না কান্নাকাটি, তুই হচ্ছিস পাকা আম, দিদি হচ্ছে সে আমের আঠি। ওর উদ্ভট কবিতা শুনে কান্নার মাঝেই অর্ষা হেসে ফেলে। কি অদ্ভুত অনুভূতি, তাই না? কাঁদতে কাঁদতে হাসার অনুভূতিটা আসলেই সুন্দর। ওদের হাসি ঠাট্টার মাঝেই আহনাফ ওয়াশরুম থেকে বের হয়। ওরা ওদের মতো এতটাই ব্যস্ত যে আহনাফের উপস্থিতিও টের পায়নি। সবাই ভালো আছে, খুশি আছে, শুধু ভালো নেই আহনাফ। মনে মনে সে এগুলোই ভাবছিল। তখন দিদার আগে ওকে দেখে, একটু অপ্রস্তুতভাবে সকলকে দেখিয়ে বলল, এই তো দুলা ভাই, ভালো আছেন ভাইয়া? আহনাফ ভদ্রতা সূচক মৃদু হেসে মাথা দোলালো। সেখানে আর না দাঁড়িয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বাইরে বেরিয়ে যায়। ওরা কিছুক্ষণ যাওয়ার পর তাকিয়ে থাকে। অর্ষাকে বলল, ভাইয়া কি রেগে আছে নাকি মন খারাপ? অর্ষা ঠোঁটের হাসি এবার মিলিয়ে যায়। গতকাল রাতে আহনাফের রাগগুলোর কথা মনে পড়ে যায়। সে মাথা নত করে বলে, রেশমি অর্ষাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে, দেখিস। অর্ষা এ কথার কোনো প্রত্যুত্তর না করে বলল, কেন রাগ করবে? রাগ করার কথা আমার। ওর ভাইয়ের সাথে আমার বিয়ে হবে এটা জেনেও কেন ও কিছু বললো না? তোদের সাথে আহিলও তো জানে আমি এখনই বিয়ে করতে চাইনি, নিজের একটা পরিচয় করতে চেয়েছিলাম, প্রতিষ্ঠিত হতে চেয়েছিলাম। তোদের না হয় কিছু করার ছিল না, কিন্তু ও তো পারতো। তাহলে ও কেন আমাকে সাপোর্ট করলো না? কথাগুলো বলতে বলতে অর্ষা ফুপিয়ে ওঠে। আশিক ওর মাথায় হাত বুলিয়ে বলে, আহিলকে ভুল বুঝিস না, ও কিছুই জানতো না, বিয়ের পর সব জেনেছে। ও তো গেছিল ছোট ফুপিকে এয়ারপোর্ট থেকে আনতে। আমরা আর ওর পরিবার কেন ওকে আগে কিছু জানাইনি, এই জন্য ও রেগে আছে। অর্ষার এবার নিজের উপর রাগ দুঃখ দুটোই লাগছে। না জেনে বুঝে সে উল্টো আহিলকে ভুল বুঝেছে। ড্রয়িং রুমে আত্মীয় স্বজনের মাঝে একপাশে দাঁড়িয়ে আছে আহনাফ। সবাই রিসেপশনের আয়োজন নিয়ে আলাপ করছে। আহনাফ রাগের সঙ্গে বলে, কিসের রিসেপশন? আমি কোনো রিসেপশনে যাব না। এমন করে না বাবু, কত মানুষজনকে ইনভাইট করা হয়েছে, খাওয়া দাওয়া সব কিছুর আয়োজন করা হয়েছে, বোঝার চেষ্টা কর একটু। আমার কিছুই বোঝা লাগবে না। প্রথম ভুলটা আমার ছিল, ভালো লাগাকে প্রাধান্য দিতে গিয়ে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছি, শত শত মানুষের সামনে অপমানিত হয়েছে। আর দ্বিতীয় ভুলটা করেছো তোমরা কেন কেয়ার বদলে অর্ষার সাথে আমার বিয়ের অ্যানাউন্স করলে? এখন আমাদের ভুলের মাসুলে নির্দোষ মেয়েরা কেন দেবে বলো? একটা বারও তোমরা আমার মতামত জানার কোনো প্রয়োজন মনে করলে না। তোমাদের সম্মান বাঁচাতে গিয়ে ওই মেয়েটার সম্মানের কথা ভাবতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে আমার বিয়েটা করতে হলো। কিন্তু তোমরা জানো কতটা খারাপ লাগে আমার। অর্ষাকে দেখলেই আমার কেয়ার কথা মনে পড়ে। আমি সহ্য করতে পারি না। অপমানে ঘৃণায় শরীর শিউরে ওঠে। অনেক হয়েছে, আমি আর কিছু করতে পারবো না, ব্যাস। কথাগুলো বলে হাতে থাকা তোয়ালিটি পেছনের দিকে ছুঁড়ে মারে আহনাফ। চলে যাওয়ার সময় দেখতে পায় তোয়ালে পড়েছে অর্ষার গায়ে।
অর্ষা তোয়ালেটা হাতে নিয়ে ছলছল দৃষ্টিতে আহনাফের দিকে তাকিয়ে আছে। শেষের অনেকগুলো কথাই সে শুনেছে। আহনাফ একবার ওর দিকে তাকিয়ে নিচের রুমে চলে যায়। অর্ষা মাথা নত করে দাঁড়িয়ে থাকে, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে তার। নিস্তব্ধ গুমোট পরিবেশের রেশ কাটাতে খালামণির আর ফুপিরা অর্ষার হাত ধরে এনে তাদের মাঝখানে বসায়, চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, আমেনা, কি মেয়ে এনেছিস? বাচ্চা মেয়ে, শুধু কান্না করে। বাচ্চারা একটু কাঁদবে বুঝছো, চকলেট দিলে দেখবে কান্না থেমে যাবে। আমি তো আসার সময় অনেকগুলো চকলেট নিয়ে এসেছি। বর্ষা,